হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য ক্লাস। আজকে সেল ডিভিশনে আমাদের খুব অল্প একটা টপিক বাকি রয়েছে, তাই আমরা সেল ডিভিশন পার্ট 4 নিয়ে এসেছি। সেল ডিভিশনের বাকি পার্টগুলোতে তোমরা অলরেডি দেখেছো। প্রথমত সেল ডিভিশনের বেসিক্স এবং অ্যামাইটোসিস ছিল, সেকেন্ড পার্টে ছিল মাইটোসিস এবং থার্ড পার্টে ছিল মিওসিস। আজকের পার্টে আমরা পড়বো সেল ডিভিশন চেক পয়েন্টের বিষয়ে। চেক পয়েন্ট আসলে কি জিনিস? চেক পয়েন্ট হচ্ছে আমাদের এই যে পুরো কোষ চক্রটা রয়েছে। প্রথমে একটা কোষ জি ওয়ান দশার মধ্যে যায়, তারপর এস দশার মধ্যে দিয়ে যায়, তারপর জি টু দশার মধ্যে দিয়ে যায় এবং ফাইনালি এম দশার মধ্যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই চারটে দশা এখানে থাকে। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই চারটে দশা মধ্যে দিয়ে একটা পুরো কোষ বিভাজন ঘটে। এই কোষ বিভাজনের দশাগুলোর মধ্যে কোথাও সমস্ত কাজ ঠিকঠাক হচ্ছে কি না সেই সব দেখার জন্য কিছু চেক পয়েন্ট দরকার হয়। যেমন আমাদের রাস্তায় চলাফেরার সময় কিছু পুলিশ চেকিং থাকে, কিছু চেকিং থাকে সমস্ত লোকজন ঠিকঠাক নিয়ম মেনে যাচ্ছে কিনা, হেলমেট পরা, লাইসেন্স নেওয়া, এই সমস্ত নিয়মগুলো মানছে কিনা সেই সমস্ত দেখার জন্য চেক পয়েন্ট আছে। সিমিলারলি এই কোষের মধ্যে যে সমস্ত নিয়ম, সেই নিয়মগুলো, সেই সমস্ত কাজগুলো সব ঠিকঠাক হচ্ছে কিনা সেগুলো দেখার জন্য কিছু চেক পয়েন্ট আছে। প্রথম চেক পয়েন্ট আমরা দেখতে পাই জি ওয়ান চেক পয়েন্ট। প্রথম চেক পয়েন্টকে আমরা বলি জি ওয়ান চেক পয়েন্ট, যেটা জি ওয়ান দশার শেষের অংশে থাকে। জি ওয়ান চেক পয়েন্ট বেসিক্যালি এইখানে জি ওয়ান দশাতে যে সমস্ত জিনিসগুলো ঘটা উচিত সেইগুলো ঠিকঠাক হয়েছে কিনা সেইগুলো চেক করে। কি চেক করে? প্রথমত নিউট্রিয়েন্ট, পুষ্টি। আমরা জানি জি ওয়ান দশার পর সিনথেসিস দশা ঘটবে, রেপ্লিকেশন ঘটবে। সেই জায়গায় আমাদের পুষ্টি এবং শক্তির দরকার হবে। সেই সময় আমাদের নিউট্রিয়েন্ট ঠিকঠাক আছে কিনা, পুষ্টি ঠিকঠাক হয়েছে কিনা সেইগুলো দেখা হবে। গ্রোথ ফ্যাক্টর ঠিকঠাক আছে কিনা সেইটা দেখা হবে। এবং ডিএনএ ড্যামেজ হয়েছে কিনা, কোথাও কোথাও যদি ডিএনএ ড্যামেজ হয়ে থাকে সেগুলো সারাতে হবে। সেই ডিএনএ ড্যামেজ কিছু হয়েছে কিনা সেগুলো দেখা হয় প্রথম চেক পয়েন্টে, জি ওয়ান চেক পয়েন্টে। তারপর সেইটা যদি সবকিছু ঠিকঠাক থাকে, সমস্ত ঠিকঠাক পুষ্টি থাকে, শক্তি থাকে এবং ডিএনএ ড্যামেজও না হয়ে থাকে, তবে সেই কোষটা পরবর্তী দশায় যাবে, যেটা হচ্ছে এস দশা। এস দশার পর জি টু দশা এবং তারপর আরেকটা আমরা চেক পয়েন্ট দেখতে পাবো, যেটা আমাদের সেকেন্ড নাম্বার চেক পয়েন্ট, সেটা হচ্ছে জি টু চেক পয়েন্ট। এই চেক পয়েন্টে আমরা দেখি কোষের আকার। এই চেক পয়েন্টে দেখা হয় কোষের আকার। কোষের আকার অবশ্যই বড় হতে হবে, কারণ তার ঠিক পরেই ঘটবে মাইটোসিস। মাইটোসিসের ক্ষেত্রে কোষ বিভাজিত হবে, একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হবে। দুটো কোষ তৈরি হওয়ার জন্য নিশ্চয়ই কোষের আকার কিছুটা বড় করতে হবে। সেই কোষের আকার বড় হয়েছে কিনা দেখা হবে জি টু চেক পয়েন্টে। আর দেখা হবে ডিএনএ রেপ্লিকেশন। বেসিক্যালি সিনথেসিস দশা বা এস দশাতে আমরা জানি ডিএনএ সিনথেসিস ঘটে, একটার থেকে দুটো ডিএনএ তৈরি করে। তো এই ডিএনএ তৈরি হওয়ার পদ্ধতিতে যদি কোথাও ভুল হয়ে থাকে, তবে একটা ডিএনএ থেকে অন্য যে ডিএনএটা তৈরি হবে সেই ডিএনএটা ভুল হয়ে যাবে। আর সেই ডিএনএটা যদি ভুল হয়ে থাকে, তবে নতুন কোষের মধ্যে টোটালি নতুন বৈশিষ্ট্য চলে যাবে। ডিএনএ এর মধ্যে ভুল হওয়া কি, নতুন বৈশিষ্ট্য তৈরি হয়ে যাওয়া, যেটাকে আমরা মিউটেশন বলি। তাহলে ডিএনএ নিশ্চয়ই নতুন বৈশিষ্ট্য তৈরি করতে একটা কোষ চাইবে না। একটা কোষ চাইবে দুটো কোষের মধ্যে সমান সমান বৈশিষ্ট্য যাক। তাই এইখানে ডিএনএ রেপ্লিকেশন চেক করা হয় জি টু দশাতে। এবং থার্ড চেক পয়েন্ট বা লাস্ট চেক পয়েন্ট, আমাদের টোটাল একটা সেল চক্রের মধ্যে তিনটে চেক পয়েন্ট দেখতে পাই। থার্ড চেক পয়েন্ট হচ্ছে মেটাফেজ চেক পয়েন্ট। এইটাকে আরেকটা নাম দেওয়া হয় মেটাফেজ অ্যানাফেজ চেক পয়েন্ট। মেটাফেজ অ্যানাফেজ চেক পয়েন্ট। এইখানে কি দেখা হয়? এইখানে দেখা হয় প্রত্যেকটা ক্রোমোসোম স্পিন্ডল ফাইবারের সঙ্গে অ্যাটাচমেন্ট হয়েছে কিনা ঠিকঠাক ভাবে। একটা মেটাফেজ দশাতে কি ঘটে? মেটাফেজ দশাতে একটা কোষ ছিল, যে কোষের মধ্যে ক্রোমোসোম গুলো মাঝখান বরাবর সজ্জিত হয়েছিল এবং মাঝখান বরাবর সজ্জিত হয়ে প্রত্যেকটা ক্রোমোসোমের যে কাইনেটোকোর আছে, সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোর, সেখানে স্পিন্ডল ফাইবার যুক্ত হয়। প্রত্যেকটা ক্রোমোসোমের ইয়েতে স্পিন্ডল ফাইবার বা বেম তন্তু যুক্ত হয়। তো এই বেম তন্তুগুলো কাইনেটোকোরের সঙ্গে যুক্ত হয়েছে কিনা সেইটা চেক করা হয়। যদি যুক্ত না হয়ে থাকে, তবে এক একটা ক্রোমোসোম যে অর্ধেক অর্ধেক হয়ে দুই দিকে যায় অ্যানাফেজ দশাতে, সেই ঘটনাটা ঘটবে না। কারণ একটা যদি স্পিন্ডল ফাইবার না হয়ে থাকে, সেগুলো টানাবে কি করে? টেনে টেনে দড়ি টানাটানির মতো করে ক্রোমোসোম গুলো আলাদা হয়, তো সেই ঘটনাটাই ঘটবে না দড়িগুলো যদি না বাঁধা হয় ঠিকঠাক ভাবে। তাই এখানে স্পিন্ডল অ্যাটাচমেন্টটা এখানে চেক করা হয় মেটাফেজ অ্যানাফেজ চেক পয়েন্টে। তাহলে কি দেখলাম আমরা? টোটাল আমাদের কোষ চক্রের মধ্যে তিনটে চেক পয়েন্ট আছে।
যে তিনটে জায়গায় কোষ ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা, কোষের মধ্যে সমস্ত কাজ ঠিকঠাক হচ্ছে কিনা সেগুলো চেক করা হয়। তিনটে চেক পয়েন্টের নাম হচ্ছে, প্রথমে G1 চেক পয়েন্ট, নাম্বার 1 হচ্ছে G1 চেক পয়েন্ট, নাম্বার 2 হচ্ছে G2 চেক পয়েন্ট এবং নাম্বার 3 হচ্ছে মেটাফেজ অ্যানাফেজ চেক পয়েন্ট। তিনটে চেক পয়েন্ট। আচ্ছা, যদি কখনো এই কাজগুলো ঠিকঠাক না হয়, ধরা যাক G1 এ যে কাজগুলো হওয়া উচিত, পুষ্টি হওয়া উচিত, এটিপি তৈরি হওয়া উচিত, ডিএনএ ড্যামেজ না থাকা উচিত, সেগুলো ঠিকঠাক হয় না, যদি না হয়নি, তখন কি ঘটবে? তখন সেই কোষটাকে আর সামনে এগোতে দেওয়া হবে না। G1 এর পর কোষটা যাওয়ার কথা ছিল এস দশাতে, কিন্তু এস দশাতে আর যেতে দেওয়া হবে না। সেই কোষটাকে পাঠিয়ে দেওয়া হবে একটা অন্য দশাতে, যেটাকে আমরা বলি G0 দশা, যেটাকে আমরা বলি G0 দশা বা রেস্টিং ফেজ, রেস্টিং স্টেট বা রেস্টিং ফেজ। এই কোষটা আর এগোতে পারবে না, কোষটা আর বিভাজিত হতে পারবে না, এই কোষটাকে রেস্ট করতে পাঠিয়ে দেওয়া হবে এবং এইখানে আবার রিপেয়ার ঘটে, যে সমস্ত কাজগুলো হয়নি সেগুলো আবার ঘটানো হয়। যদি ডিএনএ ড্যামেজ হয়ে থাকে সেগুলো রিপেয়ার করানো হয়, সেই রিপেয়ারিং ফেজ এটাকেও বলা হয় এবং এটাকে মেনলি বলা হয় G0 স্টেজ বা G0 ফেজ। নেক্সট আমরা দেখবো অ্যামাইটোসিস এবং মাইটোসিসের পার্থক্য। অ্যামাইটোসিস কোষ বিভাজন এবং মাইটোসিস কোষ বিভাজনের পার্থক্য। অ্যামাইটোসিস প্রক্রিয়া আমরা জানি, অ্যামাইটোসিস প্রক্রিয়া কোথায় ঘটে? সহজ প্রকৃতির কোষ বিভাজন একটি প্রত্যক্ষ বিভাজন এটাকে বলি। নিউক্লিয়াসের বিভাজন সরাসরি ঘটে। এক্ষেত্রে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম আলাদা আলাদা বিভাজিত হয় না, একই সঙ্গে বিভাজিত হয়। আমরা মাইটোসিসের ক্ষেত্রে দেখেছি ক্যারিওকাইনেসিস আলাদা ঘটে, যেটাকে শুধুমাত্র নিউক্লিয়াসের বিভাজন বলি, এবং পরে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে, যেটাকে আমরা বলি সাইটোকাইনেসিস। কিন্তু অ্যামাইটোসিসের ক্ষেত্রে সাইটোপ্লাজমের বিভাজন এবং নিউক্লিয়াসের বিভাজন একই সঙ্গে ঘটে, যেটা ডাম্বেল আকৃতির কোষ তৈরি হয় এবং সেখান থেকে ঘটে। অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে মেনলি এককোষী প্রোক্যারিওটিকদের মধ্যে, এককোষী জীবেদের মধ্যে, এবং মাইটোসিস কোষ বিভাজন ঘটে এককোষী জীবেদের ক্ষেত্রে, বংশবিস্তারের ক্ষেত্রে, এবং বহুকোষী জীবেদের ক্ষেত্রে জীবদেহের বৃদ্ধি এবং ক্ষয়পূরণের সময়। অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ বিভাজন বলি, মাইটোসিসকে পরোক্ষ বিভাজন বলি। এবং এটা কোথায় ঘটে? অ্যামাইটোসিস ঘটে ইস্ট, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া ইত্যাদি কিছু কোষের মধ্যে। মাইটোসিস ঘটে উন্নত উদ্ভিদ এবং উন্নত প্রাণী কোষে। নেক্সট, মাইটোসিস এবং মিওসিসের পার্থক্য। মাইটোসিস কোষ বিভাজন ঘটে সাধারণত জনন কোষ ছাড়া অন্যান্য সব দেহকোষে, মূলত দেহকোষে। জনন কোষেও ঘটে, কিন্তু যেগুলো ঘটে সেগুলো গ্যামেট তৈরি হওয়ার জন্য ঘটে না, তাই জন্য এটাকে আমরা অতটাও গুরুত্ব দিই না। এবং জনন মাতৃকোষে গ্যামেট তৈরির জন্য, জনন কোষ সৃষ্টির সময় ঘটে মিওসিস কোষ বিভাজন। ক্রোমোজোমের সংখ্যা মাইটোসিস কোষ বিভাজনে সমান থাকে, ক্রোমোজোমের সংখ্যা জনিত্র কোষে সমান থাকে, এবং মিওসিস কোষ বিভাজনের মধ্যে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়, তাই এটাকে আমরা হ্রাস বিভাজন বলি। ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়। আর মাইটোসিস কোষ বিভাজনে একটি কোষ থেকে দুটো কোষ তৈরি হয়। মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে একটি কোষ থেকে দুটি কোষ তৈরি হয়, কিন্তু মিওসিস কোষ বিভাজনে একটি কোষ থেকে প্রথমত মিওসিস 1 এ দুটো কোষ এবং তারপরে মিওসিস 2 তে টোটাল 4টে কোষ তৈরি হয়। তাহলে পুরো মিওসিস যদি আমরা দেখি, একটা কোষ থেকে টোটাল 4টে কোষ তৈরি হয়। এই ছিল মাইটোসিস এবং মিওসিসের পার্থক্য। আজকের ভিডিওতে এর থেকে বেশি কিছু আর নেই, তোমাদের সিলেবাসে এই পর্যন্তই ছিল। নেক্সট তোমাদের কোন টপিকের বিষয়ে আমরা আলোচনা করব, নেক্সট ভিডিও কোনটাতে আসবে সেটা তোমরা আমাদের কমেন্ট করে জানাও। আর আজকের ভিডিও এ পর্যন্ত, থ্যাংক ইউ।